এতটাই আমাদের বন্ডিংটা এতটাই স্ট্রং যে কখনো আমি ভাবতেও পারি না, ভগবানের অনেক আশীর্বাদ যে আমাদের ফ্যামিলির মধ্যে ওরকম কখনো ঝামেলা হয়নি। কিন্তু সিনেমা করার সময় যেহেতু সেইটা একটা জায়গায় ভাবতে হয় যে আমি অপর্ণা এবং অপর্ণার দাদা সৌরভ, তার সঙ্গে একটা দ্বন্দ্ব, একটা লড়াই, একটা অভিমানের লড়াই, অথচ এতটা ভালোবাসা, যেটা আমার মনে হয় এই গল্পের মধ্যে থেকে বা ট্রেলারের মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে একটা ভীষণ ব্যালেন্সড একটা স্ক্রিপ্ট, যেখানে দাদার জায়গায় দাদা ঠিক, বোনের জায়গায় বোন ঠিক, কিন্তু দুজনেই অ্যাকচুয়ালি নড়বে না, অ্যাডজাস্ট করবে না, কোনো একটা জায়গায় মান অভিমানের জায়গাটা ভীষণ স্ট্রং। ভীষণ ভালো লেগেছিল গো, আমাকে নাড়া দিয়েছিল, অনেক অনেক জায়গায় কেঁদেছি, সত্যি সত্যি কেঁদেছি, কারণ আমি অপর্ণাকে মনের প্রাণে ফিল করছিলাম পুরো ছবি জুড়ে। আমার কখনো আলাদা করে খুব যে ভাবতে হয়েছে তেমন নয়, কারণ এত সুন্দরভাবে লেখা ওই ক্যারেক্টারটা, এত সুন্দরভাবে লেখা, শুধু আমার ক্যারেক্টারটা নয়, যেটা কিছুক্ষণ আগে অনির্বাণ বললো যে প্রত্যেকটা ক্যারেক্টার আমরা হয়তো আপাত দৃষ্টিতে একটা মানুষকে জাজ করি, কিন্তু সেই মানুষটার মনে বা ভেতরে ঢুকলে বোঝা যায় সেই মানুষটা কতটা পেনের মধ্যে থেকে বা কতটা বেদনা, তার কতটা দুঃখ বা কোন জায়গায় তার একটা, যে কারণে আমার মনে হয় প্রথমবারই যখন আমাদের স্বার্থপরের পোস্টার রিলিজ হলো তখনই একটা লেখা বেরিয়েছিল যে তুমি বলো স্বার্থপর, আমি বলি আত্মসম্মান। তো একটা আত্মসম্মানের জায়গায় ঘা খেয়েছে, আমার খুব ভালো লেগেছিল। আমি মানে একটা দুটো লাইনে এখন অনেকের অনেক কথা বলার আছে, আমারও অনেক অনেক কথা বলার আছে, এখন এই ছোট কথার মধ্যে ঠিক মানে পারছি না তুলতে, কিন্তু ব্যাপারটা আমার ভীষণ এনজয় করেছি। তোমাকে আর একটুখানি জিজ্ঞেস করবো যে তোমার কি ছবিটা করতে করতে মনে হয়েছে যে থ্যাংক গড আমার কোনো দাদা বা ভাই নেই? না, থ্যাংক গডের ব্যাপারটা মনে হয়নি, কারণ দেখো সবসময় দাদা ভাই থাকলেই যে সবসময় এরকম একটা পরিস্থিতি জন্মায় তেমন নয়। ভগবান করুক যেন কখনো কারোর মধ্যে এই পরিস্থিতি না হয় যে একদম লিগ্যাল কেসের দিকে যাবে, যেখানে তারা দুজনে একসঙ্গে বড় হয়েছে, একসঙ্গে তাদের খাবার থেকে খেলনা থেকে সবটাই শেয়ার করেছে, শুধু বাড়ির জায়গায় একটা প্রবলেম, শেয়ার করার জায়গাটা হচ্ছে না। তো সেটা মানে কখনো আমার সেরকম মনে হয়নি যে দাদা ভাই ভাগ্যিস ছিল না তাই জন্য, কিন্তু সেটাই আমি প্রার্থনা করি যাতে সবাই, যেরকম বাবা বললেন, আমারও একই প্রার্থনা যেন ভাই বোনদের বা দাদা দাদা বোন বোন কারোর মধ্যে কারোর যেন মান অভিমানের লড়াই যেন না থাকে, তারা যেন সুন্দর জীবন কাটাতে পারে একসঙ্গে চিরকাল। ছিল না এই জন্য, কারণ যখন আমি স্ক্রিপ্টটা পড়তে এতদিন ধরে আমরা স্ক্রিপ্টের সঙ্গে জড়িয়েছিলাম, যে বাই দ্য টাইম আমরা যখন শুটিং করতে শুরু করেছিলাম তখন পুরোপুরি ক্যারেক্টার হওয়ার চেষ্টা করেছিলাম। তো সেখানে আমি যদি সেই নার্ভাসনেসটা আমার যদি কাজ করে, তাহলে প্রফেশনালি আমার দিকটা ভুল হবে, কারণ ক্যামেরার সামনে অপর্ণা ঘোষাল নার্ভাস ছিল ঠিকই, কারণ অপর্ণা ঘোষালের প্রথমবার কোর্ট চত্বরে ঢোকা, অনেক লয়ার্সদের সঙ্গে দেখা করে তারপরে ফাইনালি চিকে লাহা, যাকে বলা হয় যে কোর্ট চত্বরের যুধিষ্ঠির, কারণ সে এতটাই সত্যবাদী। তো তার সামনে গিয়ে একটা নার্ভাসনেস কাজ করেছে এবং সেটা ট্রেলারে একটু আছে, কিন্তু মে কোয়েল আমি মনে হয়েছিল যে আমার নার্ভাসনেসটা যাই হোক না হোক সেটা খুব একটা দেখাবো না, সেটা বেরোলে মুশকিল হয়ে যাবে, তাই ক্যারেক্টার পোর্ট্রেলে মুশকিল হয়ে যাবে, তাই জন্য সেটা আর হয়নি। কোয়েলের সঙ্গে ওই নাটের গুরু, তখন ওর জন্য আমার পার্টটা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ ও ঠিক করছে কিনা দেখতে গিয়ে আমার নিজের এক্সপ্রেশনটা অন্য হয়ে যাচ্ছিল, ওই জাজমেন্ট করতে গিয়ে। তো সুতরাং ভীষণ মুশকিলে পড়ছিলাম। তারপরে দীর্ঘদিন কেটে গেছে, এখন আর সব ব্যাপার নেই, এখন শুধু চরিত্র নিয়ে থাকে। ও একশোর মধ্যে এখন নার্ভাস নয়, আমি একশোর মধ্যে এখন নার্ভাস নয়। এর মধ্যে একটা কথা বলবো প্লিজ, ভাগ্যিস বাবা মনে করে দিলেন। নাটের গুরুর সময় আমার মনে আছে একটা সিন ছিল যেখানে আমি ফার্স্ট টাইম চোখে গ্লিসারিন নেবো, কারণ মানে একটা কান্নার সিন, তো চোখে আমি গ্লিসারিন নিচ্ছি, আর তখন আয়নার রিফ্লেকশনে দেখছি বাবা বেচারা কাঁদছেন, বাবা ভাবছেন যে মেয়েটার বেচারা কষ্ট হবে গ্লিসারিন, তো সেই গ্লিসারিন নেওয়ার কষ্টতে বাবা পেছনে বাবা কাঁদছেন আর আমি গ্লিসারিনটা নিচ্ছি, তো সেটা আমার ভীষণ মনে পড়ে গেল এখন বাবা যখন বললেন। আর আরেকটা কফি হাউস ভীষণ মেন একটা জায়গা, যেখানে খুব একটা সিরিয়াস, সরি আমি একদম আউট অফ টপিক কথা বলছি, কিন্তু এখন এই ফাঁকে আমি ভাবছি কথাটা বলবো।
কফি হাউসে একটা খুব সিরিয়াস একটা দৃশ্য ছিল এবং ভীষণ ফেমাস কফি হাউস। না না, নাটের গুরুর কথা বলছি। তো সেখানে বাবা আর আমার একটা ভীষণ সিরিয়াস সিকোয়েন্স, আর ঝাড় পোকার কামড় আমার ফার্স্ট টাইম লাইফের এক্সপিরিয়েন্স কফি হাউসে। তো সে ঝাড় পোকার কামড় আর এরম করে যাচ্ছে, আর আমি সিরিয়াস ডায়লগগুলো বলছি, আর বাবার কাছে প্রচন্ড জোরে বকুনিটা খেয়েছিলাম, সিরিয়াস হও বলে। তারপরে আমি বললাম, বাবা আমি বড় হয়ে গেছি, লোকের সামনে বকো না, এরকম করে একটা আস্তে করে চিমটি কেটে বাবাকে বলেছিলাম। তো যাই হোক, তো সেটাই সবসময় মনে করে দিতে হয় যে আমি বড় হয়ে গেছি, সব যা বকুনি দেওয়া হয় সেটা যেন মেকআপ রুমের মধ্যেই থাকে, বাইরে যেন না যায়।